আরব চৌধুরী কেমন? খুব কড়া? সোনিয়া 13 বছর আঞ্জুমান নিখোঁজ। এমনও তো হতে পারে তোমার সাহেব সেই মেয়েকে খুন করেছে। সোনিয়া আমার কথা শুনে হাসতে লাগলো। সোনিয়ার হাসি দেখে আমি কিছুটা বিরক্ত হয়ে বললাম, সোনিয়া হাসির কি আছে এখানে? তুমি এভাবে বোকার মতো কেন হাসছো? আমি তোমায় সিরিয়াস হয়ে জিজ্ঞেস করছি। সোনিয়ার হাসির রেশ কেটে বলল, ম্যাডাম, স্যার তেলাপোকা দেখে ভয় পায়। স্যারের সামনে কারো হাতে হাত কাটলে স্যার ভয় পায়, রক্ত সহ্য করতে পারে না। কুরবানি ঈদে স্যার গরু কুরবানি দেখতে পারে না, কারণ একটাই, তিনি নিতে পারেন না। স্যার বেশ কোমল মনের অধিকারী, আর এই কোমল মনের জন্যই এত বছর এখানে টিকতে পেরেছি। স্যারের মন মানসিকতা অনেক ভালো। আমার পুরো পরিবারের সকল দায়িত্ব স্যার নিয়েছে, শুধু আমার না, প্রত্যেকটা কর্মচারীর স্যার অনেক বেশি স্নেহ করেন। এমনিতেও অনেক গম্ভীর এবং কথা কম বলে, তবে মনের দিক দিয়ে স্যার অনেক নরম, সেটা আমরা সবাই বুঝি। যে ব্যক্তি মির্কি রোগীর রক্ত দেখেই অস্বস্তি অনুভব করে, সে কি করে একটা মানুষ খুন করবে? ম্যাডাম, এমন মনে হওয়ার কোনো কারণ আছে? সোনিয়ার কথা শুনে আমি একটু হাঁফ ছেড়ে বাঁচলাম। বুঝতে পারলাম এটা আমার স্বপ্ন ছিল, তবে এটা স্বপ্ন হোক বা বাস্তব, এই স্বপ্ন হয়তো আল্লাহর তরফ থেকে একটা বার্তা ছিল। কারণ কাউকে না জেনে হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না, কারোর প্রতি দুর্বলতা বাড়ানো ঠিক না। বয়সে ছোট হলেও নিজের বুদ্ধি তো আছে, বুদ্ধি দিয়েই আমায় এগোতে হবে। পরিস্থিতি মানুষকে বাধ্য করে বয়সের তুলনায় বড় সিদ্ধান্ত নিতে। যদি আঞ্জুমানকে খুনের বিষয়টা সত্যিই হয়, তাহলে একদিন তা প্রকাশ পাবেই। আর যদি অলৌকিক কিছু হয়, সেটাও একটা সময় প্রকাশ পাবে। আমার কেবল এখন নিজের গোল সেট করে সামনে এগোতে হবে। প্রেম, ভালোবাসা, আবেগ দিয়ে আমার জীবনটাকে নষ্ট না করে নিজের পায়ে দাঁড়াতে হবে। আর সেই সাথে আঞ্জুমানের রহস্যও উদ্ঘাটন করতে হবে। আরবের প্রতি আমার ভালোবাসা আছে, আমি দুর্বল তার প্রতি। এই দুর্বলতাকে হাতিয়ার বানাতে হবে। আমি সারাদিন আজেবাজে চিন্তা করি বলেই এমন একটা স্বপ্ন দেখেছি আমি। কিন্তু আমার আগে আরো দুজন একই স্বপ্ন কি করে দেখলো, সেটাও তো ভাববার বিষয়। বিষয়টা কি সত্যি ভৌতিক নাকি কাল্পনিক নাকি থ্রিলিং? প্রশ্ন থেকেই যায় মনে। ভাবনায় ছেদ পড়লো সোনিয়ার ডাকে। সে আমায় ডেকে বলল, ম্যাডাম, খেয়ে নিন, না হয় স্যার রাগ করবে। আমি লম্বা একটা নিঃশ্বাস ফেলে গ্লুকোজটা খেলাম। সোনিয়া আমার পাশে বসলো, আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, স্যার যে কাউকে বিয়ে করবে ভাবতেই পারিনি। বড় স্যার, বড় ম্যাডাম কত চেষ্টা করেছে স্যারকে বিয়ে করাতে, কিন্তু পারেনি। স্যারের ফুফাতো বোন মাইশা স্যারকে অসম্ভব ভালোবাসতো। এখন পর্যন্ত তিনি বিয়ে করেননি স্যারের জন্য। প্রায় বাসায় আসে, স্যারের সাথে দেখা করে যায়। বড় স্যার, বড় ম্যাডাম অনেক চেয়েছিলেন মাইশা ম্যাডামের সাথে স্যারের বিয়ে দিতে, কিন্তু পারেনি। স্যার তার জীবনের 13 বছর আগেই আটকে গিয়েছে। এরপর ব্যর্থ হয়ে স্যার খালাতো বোন টিয়ার জন্য স্যারকে বলেছিল, সেই ক্ষেত্রেও স্যার বিয়ে করেনি। কিন্তু হুট করে এত বছর পর আপনাকে বিয়ে করলো। স্যার আপনাকে অনেক ভালোবাসে, তাই না? আমি দমটা ছেড়ে বললাম, স্যার আমাকেও ভালোবাসে না। আচ্ছা, আঞ্জুমানের পরে তোমার স্যারের জীবনে কোনো ভালোবাসা আসেনি? মানে কাউকে ভালো লাগেনি তো? সোনিয়া অকপটে জবাব দিল, আঞ্জুমানের পরে স্যার অবশ্যই একটা মেয়েকে বিয়ের কথা বলেছিল। 7 বছর আগের ঘটনা, যখন বড় ম্যাডাম আর বড় স্যার খুব অসুস্থ, তখন স্যার ত্রিনা নামের একটা মেয়েকে বিয়ে করতে চেয়েছিলেন। সবকিছু ভুলে নতুন করে সব শুরু করতে চেয়েছিল। কিন্তু ত্রিনা মেয়েটি বিয়ের দিনই পালিয়ে যায়। কেন পালিয়ে যায়, কোথায় পালিয়ে যায় জানা নেই। এরপর তিনি এরপর 3 বছর আগে মেয়েটি স্যারের সাথে দেখা করতে এসেছিল। সে তার আগের বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে বিয়ে করেছিল। তার হাজবেন্ড তাকে ছেড়ে চলে যায়, তাই স্যারের সাহায্যের জন্য এসেছিল। মেয়েটিকে স্যার তার কোম্পানিতে একটা জব দেয়। এখনো মেয়েটি সেখানে কাজ করছে, যতদূর জানি। আমি সোনিয়ার কথা শুনে অনেক কিছু রিলেট করতে পারলাম, কিছু রহস্য উন্মোচন করতে পারলাম। মতিভ্রম ভেবে ঘটে যাওয়া কিছুক্ষণ আগের রহস্য ভেদ করতে পারলাম। আমি বিছানা ছেড়ে উঠলাম। সোনিয়া আমায় উঠতে দেখে বলল, কোথায় যাচ্ছেন ম্যাডাম? আমি বেশ বলিষ্ঠ গলায় বললাম, তোমার স্যারের রুমে। সোনিয়া বেশ নমনীয় গলায় আমার বাধা দিয়ে বলল, এই সময়টা রুমে প্রবেশ করতে সবাইকে মানা করেছে। কিন্তু নাছোড়বান্ধা আমি সেটা মানলাম না।
বালিশের নিচে থেকে ছুরিটা হাতে নিয়ে তা কোমরে লুকিয়ে নিলাম। এরপর দরজা নক না করেই রুমে ঢুকে চমকে গেলাম আমি। আরব চৌধুরীকে দেখে মনে হচ্ছে ধ্যানে বসেছে। পুরো ঘরটায় অনেকগুলো ইংলিশ বই। আমি কিছু বইয়ে চোখ বুলিয়ে বুঝতে পারলাম এগুলো হিপনোটাইজ করার বই। আমি বুঝতে পারছিলাম না তিনি কেন এই বইগুলো সংগ্রহ করেছেন, আর কেনই বা তিনি এইভাবে ধ্যান করে বসে আছেন। বিস্ময় আমার কাটছেই না। আমি নিজেকে সামলাতে পারলাম না। এত সব প্রশ্নের বেড়াজাল আমায় উন্মাদ করে ফেললো। বেশ জোর গলায় বললাম, আপনি নিজেকে খুব চালাক মনে করেন না? আসলে আপনি ভীষণ বোকা। আপনি আঞ্জুমানকে খুন করেছেন, এখন নাটক সাজাচ্ছেন আপনি। আমি জানি একটু আগে যা হয়েছে সেটা সত্য। আপনি সোনিয়া এবং আমায় হিপনোটাইজ করেছেন। একটু আগে যে আমরা বের হয়েছিলাম সেটা ভুলিয়ে দিয়েছেন আপনি। এই জন্যই আপনার ঘরে এত হিপনোটাইজ বিদ্যা শেখার বই, তাই না? আপনি যত যাই করুন না কেন, আমি প্রমাণ করেই ছাড়বো আপনি খুনি। আমার কথা শুনে আরব চৌধুরী আমার দিকে তাকালেন, মৃদু গলায় বললেন, গলা উঁচিয়ে কথা না বলে শান্ত হয়ে মনে যা আছে বড়। ছোট মানুষ, ছোট মানুষের মতো আচরণ করো। ভুলে যেও না আমি তোমার বয়সে বড়, সুতরাং বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা নিশ্চয়ই তোমার বাবা শিখিয়েছে। আমি ওনার কথা শুনে আরো বেশি রেগে গেলাম। রেগে উত্তর দিলাম, আমার বাবা অনেক কিছুই শিখিয়েছে। বড়রা সম্মান নষ্ট করলে তার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও শিখিয়েছে। নিজেকে অনেক বেশি ধূর্ত মনে করেন আপনি? হ্যাঁ, নিজের স্ত্রীকে খুন করতে বুক কাঁপলো না আপনার? আবার 13 বছর তার জন্য অপেক্ষা করার নাটক করছেন আপনি। কেউ আপনাকে না চিনলেও আমি ঠিকই চিনেছি আপনাকে। আমার কথা শুনে তিনি এবার শান্ত গলায় বললেন, আয়শা, সীমা অতিক্রম করো না। সীমা অতিক্রম করলে আমি নিজেকে ঠান্ডা রাখতে পারবো না। আমি ওনার কথায় আরো রেগে গেলাম। রেগে গিয়ে কোমরের কাছ থেকে লুকানো ছুরিটা বের করে বললাম, কি করবেন? মেরে ফেলবেন তো? নিন, মেরে ফেলুন আমায়। একটা খুন করতে পেরেছেন, তাহলে আরো একটাও পারবেন। নিন ছুরি, খুন করুন আপনি আমায়। এত আতঙ্ক নিয়ে আমি বাঁচতে পারবো না। আমার অসহায়ত্বের সুযোগ নিচ্ছেন আপনি। আপনাকে আমি অনেক ভালো মানুষ মনে করেছিলাম, তবে আপনি একটা জঘন্য মানুষ। আমি ঘৃণা করি আপনাকে। আমার কথা শুনে আরব চৌধুরীর চোখ মুখ লাল হয়ে গেল। তিনি হাত উঁচিয়ে আমার গালে জোরে চর কষিয়ে দিয়ে বললেন, সীমা অতিক্রম করতে বাধ্য করো না। মেয়ে মানুষের গায়ে হাত তোলাকে আমি কাপুরুষত্ব মনে করি। তুমি দয়া করে আমাকে দিয়ে কাজটা করিও না। এই চটটা কেবল তোমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য দিয়েছে। গালের চরটা বেশ জোরেই লেগেছে। নিজের আত্মসম্মানে বেশ আঘাত লাগতে শুরু করলো। আমি নিজেকে সামলাতে পারলাম না। হাতে থাকা ছুরিটা নিয়ে নিজের হাতে নিজেই আঘাত করে বলতে লাগলাম, আমিই আমায় শেষ করে দেব। আমার হাত থেকে রক্ত গড়গড়িয়ে পড়তে লাগলো। আমার হাতের রক্ত দেখে আরব চৌধুরীর দম ঘন হতে লাগলো। তিনি আমার দিকে তাকিয়ে আর কোনো কথা বলতে পারছেন না, মাটিতে ধপাস করে পড়ে গেলেন। আমি বুঝতে পারলাম না কি হয়েছে। সোনিয়াকে ডাকতে লাগলাম। নিজের হাতের কাটার কথা ভুলেই গেলাম আমি। আরব চৌধুরীর কাছে গিয়ে লক্ষ্য করলাম ওনার কোনো জ্ঞান নেই। আমি ভয় পেয়ে গেলাম। শরীর কাঁপতে লাগলো আমার। সোনিয়া এসে আমায় বলতে লাগলো, ম্যাডাম, হাসপাতালে নিয়ে যেতে হবে স্যারকে। স্যারের কোনো সাড়া নেই, শব্দ নেই, আর আপনার হাত থেকেও অনবরত রক্ত পড়ছে। দয়া করে আপনার শরীরে ওড়না দিয়ে, না হয় আপনি অতিরিক্ত রক্তক্ষরণে জ্ঞান হারাবেন। সোনিয়ার কথা শেষ করতে না করতে কলিং বেল বেজে উঠল। সোনিয়া দৌড়ে গেল দরজা খুলতে। দরজা খুলে সোনিয়া শান্তির একটা নিঃশ্বাস নিল। আরব আমার জন্য যে ডক্টরকে আসতে বলেছিল তিনি এসেছেন। ডক্টর তৈয়ব ওনার নাম। উনি আরবের ফ্যামিলি ডক্টরও বলা যায়। চেম্বার শেষ করে এই বাসায় চলে এসেছেন। তৈয়ব সাহেবকে দেখে সোনিয়া দ্রুত ঘরে এসে আরবকে দেখতে বলল। তৈয়ব সাহেব ঘরে ঢুকে আমার হাতের রক্ত আর আরবকে পড়ে থাকতে দেখে বলতে লাগলেন, আরব রক্ত দেখেই হুঁশ হারিয়েছে। তিনি রক্ত সহ্য করতে পারেন না। এটা ওনার একটা মানসিক রোগ। কোনরূপ রক্ত দেখলে উনি সেটা স্বাভাবিকভাবে নিতে পারেন না, অসুস্থ হয়ে যান। তিনি আরবকে ধরে বিছানায় ওঠালেন কষ্ট করে। এরপর দারোয়ানকে দিয়ে প্রয়োজনীয় ইনজেকশন আর মেডিসিন আরবের দেহে পুশ করলেন। এদিকে তিনি একই সাথে আমার হাতেও সেলাই করে দিলেন। সেলাই করতে করতে তিনি বললেন, এটা কি তুমি নিজের হাতে করেছো, তাই না? এটাতে কিন্তু পুলিশ কেস হয়ে যেত। কোনো প্রাইভেট হাসপাতালে তোমার এই হাতে চিকিৎসা করতো না, স্টিচ করতো না। সরকারি হাসপাতালে গেলেও পুলিশ কেস করে স্টিচ করতে বলতো। আমি আরবের পরিচিত বলেই এত সব ঝামেলার মধ্যে ফেললাম না। তোমার শরীর থেকেও অনেক রক্তক্ষরণ হয়েছে। কিছুদিন ভালো মন্দ খেয়ে নিবে, আর আরবের কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরবে। আমি আর কোনো কথা বললাম না, চুপ করে বসে রইলাম। মনে মনে ভাবতে লাগলাম, যে মানুষটা সামান্য রক্ত সহ্য করতে পারে না সেই মানুষটা কি করে একটা মানুষকে খুন করবে?
আমি সত্যি বাড়াবাড়ি করে ফেলেছি, যেটা একদমই উচিত হয়নি। আমি নিজের মধ্যে অনুশোচনায় পড়তে লাগলাম। আরবের পাশে বসে রইলাম, তার জ্ঞান ফেরার অপেক্ষা করতে লাগলাম। তৈয়ব সাহেব চলে গেছেন, সোনিয়া আমার জন্য খাবার বানাতে গিয়েছে। আমি তিতির পাখির মতো আরবের দিকে তাকিয়ে আছি। আরবের চোখ কাঁপতে লাগলো। সে মিটমিট করে তাকালো। তার জ্ঞান ফেরাতে আমার চোখ দিয়ে অনর্গল পানি পড়তে লাগলো। আমি কিছু বলার আগে তিনি বলে উঠলেন। তুমি কি ঠিক আছো? তোমার হাত? আমি অপরাধী সুরে উত্তর দিলাম। ডক্টর আমার হাতে ব্যান্ডেজ করে দিয়ে গিয়েছে। হালকা কেটেছে, তবে আমি যা করেছি তার জন্য আমি অনুতপ্ত। আমি এত প্রেশার নিতে পারছি না, সবকিছু আমার এলোমেলো লাগছে। মাফ করবেন আপনি আমায়। আরব আমার হাতটা ধরে উঠে বসলো। এরপর নম্র গলায় বলল, আয়শা, তুমি এসেছো সবে, কয়েকটা দিনও পার হয়নি। এর মধ্যেই তুমি কতগুলো অকাজ করলে। এগুলো ঠিক হয়েছে? বলো। তোমাকে আমি তোমার ভালোর জন্য বিয়ে করেছি। তোমার গায়ে হাত তোলে বিন্দুমাত্র ইচ্ছা আমার ছিল না। আমি তারপরে তোমার গায়ে হাত তুলেছি তোমার অবাধ্যতার জন্য। বয়স কম, উত্তেজিত বেশি হয়ে যাচ্ছ। তোমার কিছু জানার থাকলে সেটা নম্র গলে আমাকে বলতে পারো, আমি সত্যিটাই বলবো। তবে তোমার জিজ্ঞেস করার ধরন ছিল রুড। এভাবে বড়দের সাথে কথা বলতে হয় না। আর বাকি রইল হিপনোটাইসের ব্যাপারটা। আমি আঞ্জুমানের জায়গায় কাউকে দিতে পারবো না। আমাকে বাবা মা অনেক চেষ্টা করেছে বিয়ে দেওয়ার জন্য। যাদের জন্য চেষ্টা করেছে তার দুজন আমার কাছের আত্মীয় ছিল। তারা এসে আমার বাসায় থেকে আমাকে রাজি করানোর চেষ্টা করেছিল, তবে আমি তাদের না করার সত্ত্বেও জোর করতাম। এরপর আমি নিজে আমার একজন মানুষের সাথে পরিচিত হই যিনি হিপনোটাইজ করতে পারেন। এরপর এটা আমি নিজে রপ্ত করি। যে দুজন আমাকে বিয়ে করতে চেয়েছিল তাদের আমি নিজে হিপনোটাইজ করে এমন স্বপ্ন দেখিয়েছিলাম, যাতে করে তারা আমাকে ভয় পেয়ে বিয়েতে অমত করে, এবং সেটাই হয়েছিল। তোমাকে যখন দেখেছি আমার ব্যাপারে ইতিবাচক চিন্তা করেছ, তখন আমিও তোমাকে রুমে ঢোকার সময় হিপনোটাইজ করে একই স্বপ্ন দেখাই, যার জন্য বিষয়টা তোমার কাছে সত্যি মনে হয়। আমার প্রতি তোমার সন্দেহ আসে, আর আস্তে আস্তে আমার প্রতি নেতিবাচক ভাবো। কখন আমার প্রতি দুর্বল হও সেটা আমি চাই না। আমি তোমার মাঝে আমার প্রতি দুর্বলতা খুঁজে পাই, কিন্তু বিশ্বাস করো, তোমার প্রতি বিন্দুমাত্র দুর্বলতা আমার নেই। যা আছে কেবল দায়িত্ব। আমি তোমাকে বিয়ে করেছি তোমার জীবনটা বাঁচানোর জন্য, এর বাইরে আর কিছু না। নিজের জীবনকে সাজাও, যা লাগে তাই দিব। তবে আঞ্জুমানের জায়গাটা নেওয়ার চেষ্টা করো না। আমি না মানলেও তুমি আমার স্ত্রী। আমি তোমাকে এই বিষয়টা খুলে বলতাম না, তবে তুমি আজকে নিজের ক্ষতি যেভাবে করেছ সেটা আমি একদম মেনে নিতে পারছি না। তাই তোমাকে সত্যিটা বলে দিতে বাধ্য হলাম। আমি একটা লম্বা নিঃশ্বাস ছেড়ে হালকা কান্না করে বললাম, আমি না চাইতেও আপনার প্রতি দুর্বল হয়ে গিয়েছি। হয়তো এটা আল্লাহর তরফ থেকে। আপনি আমার স্বামী। আমি একজন স্ত্রী হয়ে আপনার মুখে যদি সবসময় আঞ্জুমানের নাম শুনি, এটা আমার জন্য কষ্টদায়ক আর অপমানজনকও। দিন শেষে আঞ্জুমান আমার সতীনই তো, আর সতীনকে কোনো স্ত্রী মানতে পারে না। যাই হোক, আমি হ্যাংলা না যে জোর করে আপনার কাছে ভালোবাসা চাইব। আমি আপনার প্রতি দুর্বল কারণ আপনি আমার স্বামী। যেদিন নিজে থেকে আমার কাছে ভালোবাসা চাইবেন, আমি ঠিক সেদিনই নিজেকে আপনার কাছে আত্মসমর্পণ করব, এর আগে না। এর মধ্যে আমাদের মধ্যে যা থাকবে সবকিছুই স্বাভাবিক। আমি উঠলাম, আপনি বিশ্রাম করুন। কথাগুলো বলে চলে আসলাম রুমে। বুকের ভেতরটা আমার ভীষণ পুড়তে লাগলো। আমি জীবনের প্রথম কাউকে ভালোবাসলাম, তবু সেটা নিজের স্বামীকে। যে স্বামী আমার মতো অল্প বয়সী বউ পেয়ে মাথায় তুলে রাখার কথা, সে স্বামী আমাকে অবহেলা করে কেবল। নিজের বাবা হারানোর যন্ত্রণা আর এদিকে সব পেয়েও অধিকার না পাওয়ার যন্ত্রণা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমি নিজেকে সামলাতে পারলাম না। বেশ জোরে চিৎকার করে কাঁদতে লাগলাম আমি। কাঁদতে কাঁদতেই আমার চোখে একটা বিশেষ কিছু অবলোকিত হলো, যেটা আমাকে আরো বেশি দ্বিধায় ফেলে দিল। কোনটা সত্য কোনটা মিথ্যা সবকিছু বেড়াজালে পড়ে গেলাম আমি। খাটে হেলান দিয়ে কাঁদছিলাম। আমার একটা বদ অভ্যাস হলো, আমি রাগে বা কষ্টে বিছানায় চাদর কামড় দিয়ে কাটি আর তোষক ধরে উপরে দিকে তুলতে থাকি আর নামাতে থাকি। আর এই কর্মটা করার সময় আমার চোখে অবলোকিত হয় একটা নীল ডায়েরি। আমি নীল ডায়েরিটা কৌতূহলে হাতে আহ, নিয়ে নিই। আমি যে রুমটাতে থাকি জানতে পেরেছি এটা আঞ্জুমানের পড়ার ঘর ছিল। তিনি অনেক বই পড়তেন এবং লিখতে ভালোবাসতেন। তিনি চলে যাওয়ার পর ওনার বই আর লেখার কাগজগুলো শুধু সরিয়ে ফেলা হয়েছে, বাকি সব একই রয়েছে। এই ঘরের প্রাচীরও আঞ্জুমানের স্মৃতি মিশে আছে। আমি ডায়েরিটা হাতে নিয়ে ভালো করে লক্ষ্য করলাম। উপর থেকে কিছুই বোঝা যাচ্ছে না, তবে ডায়েরিটা বেশ পুরনো। আমি বেশ দ্বিধায় ছিলাম ডায়েরিটা খোলার ব্যাপারে, তবে সেই দ্বিধাটা
বেশিক্ষণ নিজের মধ্যে জিয়ে রেখে ডায়েরিটা খুললাম আমি। ডায়েরিটা খুলে বুঝতে পারলাম এটা আঞ্জুমানের ডায়েরি। ডায়েরির প্রথম পাতায় আঞ্জুমানের নামটা বড় অক্ষরে লেখা, আর সে সাথে একটা শুকনো গোলাপ ফুল ডায়েরির পাতার সাথে লেপ্টে আছে। আমার কৌতূহল বাড়তে লাগলো। আমি ডায়েরির পাতা উল্টাতে লাগলাম, কিছু লেখা পড়লাম। প্রতিটা লেখা আঞ্জুমান একটা মানুষকে ঘিরে লিখেছে, আর সেই মানুষটা হলো সুনীল। সে প্রতিটা লেখায় সুনীলের প্রতি অগাধ ভালোবাসা প্রকাশ করে গেছে। সেই সাথে আরবের থেকে পাওয়া যন্ত্রণার কথাও উল্লেখ করে গেছে, এবং আরবের অন্য কারো প্রতি আকৃষ্টতাও উল্লেখ করেছে। একটা লেখা এমন ছিল, আমি আরাবকে নিজের করে পেতে চেয়েছিলাম। সারাদিন তার ভালো মন্দ খোঁজ নিতাম, তার মনের মতো হওয়ার চেষ্টা করতাম। সেও আমায় সম্মান করত, তবে তার ভালোবাসায় একরাশ পরিমাণ অবহেলা ছিল। আমি তার চোখে আমার জন্য ভালোবাসা খুঁজে পেতাম না। আমি ভালোবাসা খুঁজে পেতাম অন্য কারো প্রতি। তার চোখে মুখে সব সময় আমি তৃষ্ণার জন্য হাহাকার দেখেছি। আমার জন্য যা ছিল সেটা কেবল দায়িত্ব। আমি এ দায়িত্বের সংসার চাই না, বরং আমি চাই একটা ভালোবাসার সংসার। তৃষ্ণা অনেক ভাগ্যবান, তাই সে কাছাকাছি না থেকেও সমস্ত মন জুড়ে আছে। আর আমি হতভাগিনী আরাবের রক্তে মিশে গিয়েও কোথাও জায়গা করতে পারিনি। আরাবের এই অবহেলাগুলোই আমাকে সুনীলের প্রতি দুর্বল করে তুলছে। আমি সুনীলকে যত দেখি তত মুগ্ধ হই। সুনীল আমার গাড়ির ড্রাইভার হলেও সে ভদ্র, শিক্ষিত, কাজ করে নিজের পড়াশোনার খরচ চালায়, পরিবারের খরচ চালায়। ঢাকা ভার্সিটিতে পড়ে সে। টিউশনে মাসিক ফিক্সড ইনকাম নেই বলে গাড়ি চালায়। অবশ্যই আরবও একটু মানবিক। সুনীলের ক্লাসের সময় ফিক্সড করেই গাড়ি চালানোর দায়িত্ব দিয়েছে। আর 10টা মানুষের মতো আরবের এই মানবিকতাই আমার প্রতি কাজ করে, ভালোবাসা না। সুনীল আমার প্রতি যতটা কেয়ারিং, তার শতভাগের 1 ভাগ আরবের মধ্যে নেই। আমি আরবকে অনেকবার বুঝিয়েছি আমাদের সম্পর্কের অবনতি হচ্ছে দিন দিন, একটু বদলাও নিজেকে, কিন্তু তার ধারণা তার জায়গায় সে ঠিক। ছোট ছোট ইচ্ছেগুলো সে ভুলে যায়। সে শুধু একটা দায়িত্বের বেড়াজালে আমাকে আটকে রেখেছে, এর বাইরে কিছু না। মাঝে মাঝে মনে হয় সম্পর্ক থেকে ছুটে যাই, কিন্তু ওই যে আমিও দায়িত্বের বেড়াজালে আটকে গিয়েছি। এই বেড়াজাল থেকে কখনো বের হতে পারবো কিনা জানি না। আমার ভেতরের তীব্র হাহাকার কেউ কখনো নিভাতে পারবে কিনা জানি না। তবে আমি একটু শীতলতা চাই, শীতলতা চাই, শীতলতা চাই। লেখাগুলো পড়ার পর থেকে আমার ভেতরে অনেক দোটানা কাজ করছে। আঞ্জুমানের চোখে আরাব ভালোবাসায় তৃষ্ণাকে, তাহলে তৃষ্ণাটাকে? আর আমার চোখে আরবের সকল ভালোবাসা আঞ্জুমানের প্রতি, তাহলে আরব ভালোবাসে কাকে? আঞ্জুমানকে যদি আরব ভালোবাসে, তাহলে আঞ্জুমান কেন এটা লিখেছে সে অবহেলিত? আর এই অবহেলার জন্যই সে সুনীলের প্রেমে পড়েছে। আর সবচেয়ে বড় বিষয়, গপে ভালোবাসার বেড়াজাল মাপতে গিয়ে এতদিন মনে হয়েছে আঞ্জুমান কতটা ভাগ্যবতী, আর আজকে মনে হচ্ছে সে নিজেও দুর্ভাগা। আমি আমার চোখ দুটো মুছে ডায়েরিটা পূর্বের জায়গায় রেখে আবারও আরবের রুমে গেলাম। আরব তখনও শুয়েছিল। আমার উপস্থিতি টের পেয়ে তিনি বললেন, আয়শা, কোনো দরকার? কিছু চাই? আমি নম্র গলায় বললাম, একটু আপনার পাশে বসতে চাই। আরব মোলায়েম কণ্ঠে বলল, এই তো অনুমতি নেওয়ার কি আছে, বসতে পারো। আমি আরবের পাশে গিয়ে বসলাম। বেশ কিছুক্ষণ চুপ থেকে বললাম, এই মুহূর্তে একটা কথা জিজ্ঞেস করা উচিত হবে কিনা আমি জানি না, তবে বলেই থেমে গেলাম। আরব আমার কথার পরিসমাপ্তিতে কথা শুরু করে বলল, যা বলার বলে ফেলো, নয় বদহজম হবে তোমার। আমার মনে হয় আঞ্জুমান আপনার বাসার ড্রাইভার সুনীলের সাথে পালিয়েছে। সুনীল তো ঢাকা ভার্সিটি স্টুডেন্ট ছিল, তাদের মধ্যে হয়তো প্রেম হয়েছিল। এরপর সুনীল পড়াশোনা শেষ করে স্কলারশিপের জন্য অপেক্ষা করছিল। যেদিন সুনীল স্কলারশিপ পেয়েছে সেদিন একটা কাহিনী করে সমস্ত দোষ আপনাকে দিয়ে আঞ্জুমান পালিয়েছে, দেশের বাইরে চলে গিয়েছে সুনীলের সাথে। আর তৃষ্ণাকে? আমার কথা শুনে আরব চমকাবে মনে করেছিলাম, তবে তেমন কোনো হেলদোল তার নেই। সে আস্তে গলায় বলল, সুনীলের সাথে পালায়নি, সুনীল দেশে আছে।
বিয়ে শাদী করে বাচ্চা নিয়ে সুখে সংসার করছে। সুনলের প্রতি আঞ্জুমান দুর্বল ছিল, সুনলও ছিল, তবে সুনলের স্পর্ধা নেই সম্পর্ক তৈরি করার। আঞ্জুমান কোথায় আছে জানা নেই, তবে সুনলের সাথে নেই আমি সবই জানতাম। তাদের একে অপরের প্রতি টান মহব্বত আমার চোখ এড়িয়ে যেত তোমার মনে হয়? প্রশ্ন চোখে আমার দিকে তাকিয়ে আরাব আবারও বলল, কিছু এড়িয়ে যেত না। আর তৃষ্ণা আমার গল্পের একটা চরিত্র কেবল। এরপর হাতের তর্জনী আঙুল দিয়ে দেয়ালের দিকে নির্দেশ করে বলল, ওই যে দেয়ালে টানানো একটা তলচিত্র দেখো, নীল শাড়ি পরা, চোখে গাঢ় কাজল দেওয়া, কপালে কালো টিপ, ব্লাউজবিহীন নীল শাড়িটা পরে মেয়েটা গাছতলে বসে আছে। সেই আমার তৃষ্ণা, কল্পনায় আঁকা এক চরিত্র। একটা সময় লেখালেখি করতাম, তখন এই চরিত্রটা কল্পনা করতাম, আঞ্জুমানকে আমার লেখা শোনাতাম। সেখানে তৃষ্ণার প্রতি আকুলতা সে মানতে পারত না। কাল্পনিক একটা চরিত্রকেও সে হিংসা করত। ভালোবাসত আমায়, তবে আমার ভালোবাসা বুঝত না। তার কাছে যেটা দায়িত্ব সেটা আমার কাছে ভালোবাসার প্রকাশ ছিল। দুজনের দৃষ্টিভঙ্গি দুরকম, তাই একজন আরেকজনের ভালোবাসা বুঝতে পারেনি। কিন্তু তুমি এসব জানলে কি করে? কথাটা জিজ্ঞেস করে আমার দিকে বেশ প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকালো। ভয়ে বুক শুকিয়ে যেতে লাগলো। আমার কি জবাব দেব বুঝতে পারছিলাম না আমি। বেশ কিছুক্ষণ ভেবে আমতা আমতা করে জবাব দিলাম, আপনার জ্ঞান ফেরার সময় আমি আপনাকে তৃষ্ণা নামটা নিতে শুনেছি। সে সাথে সুনীল আঞ্জুমানের এই বিষয়গুলো আওড়াতেও শুনেছি আমি। এর বেশি কিছুই না, তাই কৌতূহল মনে এগুলো জিজ্ঞেস করে ফেলেছি আমি। আর হালকা সুরে উত্তর দিল, এত কৌতূহল ভালো না, নিজের জীবনের দিকে মন দাও। তুমি যে বিষয়টা নিয়ে কথা বলছো এটা একান্তই আমার ব্যক্তিগত। আমি তো আপনাকে জিজ্ঞেস করতেই পারি, দিন শেষে আমি আপনার স্ত্রী। আপনার ব্যাপারে অবগত থাকার অধিকার আছে আমার। তিনি আমার কথা শুনে বিছানা ছেড়ে উঠলেন। আমার চোখ বরাবর আঙুল তাক করে বললেন, যেটা আমার একান্ত ব্যক্তিগত সেটা আমার ব্যক্তিগতই। এখানে অধিকার কেউ ফলাতে পারবে না, তুমিও না। নিজের বিষয় নিয়ে চিন্তা করো। আর কথায় কথায় কিসের স্ত্রী? এটা কেবল একটা এগ্রিমেন্ট, আর এগ্রিমেন্টের কারণ ছিল তোমাকে বিপদমুক্ত করা। আমি তোমাকে আবারও বলে দিচ্ছি, এই বিয়েটা কেবল তোমার ভালোর জন্য করেছে, সারা জীবন বই বাড়াবার জন্য না। তোমার জীবনের রং তুমি নিজের মতো করে সাজাও, সে রং আমাকে সাজাতে যেও না, এতে হিতে বিপরীত হবে। আর জোর করে কোনো সম্পর্ককে প্রতিষ্ঠিত করা যায় না। আমার জীবনের বিস্তর জায়গা জুড়ে আঞ্জুমান আছে, আর সেটাকে কখনো মোছা সম্ভব না। মোছা সম্ভব হলে অন্য সব পুরুষদের মতো আঞ্জুমান নিখোঁজের 1-2 বছর পর বিয়ে করে ফেলতাম। 13টা বছর অপেক্ষা করতাম না। তোমাকে দমানোর অনেক চেষ্টা করেও আমি ব্যর্থ, আর দমাতে চাচ্ছি না। নিজের মতো করে নিজের জীবন বোঝাও, এটাই বলবো। বিয়েটাকে অস্বীকার করতে পারবো না, তবে বিয়েকে কেন্দ্র করে অধিকার ফলাতে আসবে না। ভালোবাসা মন থেকে আসার বিষয়, সেটা যদি কখনো তোমার প্রতি আসে আমি সেটা প্রকাশ করব।